2025 সালের সেপ্টেম্বরের পর 2026-এর জুলাই ফের উত্তপ্ত নেপাল, ফের কাঠমান্ডুর রাজপথে তরুণ প্রজন্মের বিক্ষোভ। কুর্সিতে বসার 1 বছর যেতে না যেতেই বলেন্দ্রের বিরুদ্ধে কেন ফুঁসছে নেপালের নতুন প্রজন্ম? কেন তার বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় নামতে বাধ্য হলো নেপালের জেন জিরা? কেন প্রকাশ্য রাস্তায় গায়ে পেট্রোল ঢেলে আগুন দিচ্ছেন একের পর এক যুবক? মাত্র কয়েক মাসের মধ্যেই কেন এই মোহভঙ্গ? কেন উঠছে বলেন্দ্রর ইস্তফার দাবি? তবে কি ওলি সরকারের পতনের পর এবার বলেন্দ্র সরকারের পতন আসন্ন? দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরোধী বলেন্দ্র কি ক্ষমতায় এসে সেই করাপ্টেড সিস্টেমের অংশ হয়ে উঠেছেন? দেশবাসীর মনে আশা জাগিয়ে ক্ষমতায় এসে সম্পূর্ণ ব্যর্থ হলেন বলেন্দ্র। নিজের ব্যর্থতা ঢাকতেই কি ভারতের সঙ্গে সীমান্ত বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা করছেন ওই নেপালের প্রধানমন্ত্রী? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নেপালের এই ঘটনা থেকে কি শিক্ষা নেবে ভারতের জেন জিরা? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। একসময় যিনি ছিলেন নেপালের জনপ্রিয় হিপ হপ শিল্পী, আজ তিনি নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ, যিনি একসময় সঙ্গীতের মাধ্যমে দুর্নীতি, বেকারত্ব, বৈষম্য এবং রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে সোচ্চার হয়ে তরুণদের আস্থা অর্জন করেছিলেন। বলেন্দ্র শাহর পরিচিতি শুরু হয়েছিল প্রতিবাদী র্যাপ গানের মাধ্যমেই, কারণ সেই সময় তার গানের কথায় উঠে আসত সাধারণ মানুষের দুর্ভোগ এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতার দাবি। তরুণ প্রজন্ম তার গানকেই পরিবর্তনের আহ্বান হিসেবে গ্রহণ করেছিল। কিন্তু আজ তার বিরুদ্ধেই কিন্তু উঠছে সেই একই ধরনের অভিযোগ। তবে তিনি কেবলমাত্র র্যাপার ছিলেন এমনটা নয়। কাঠমান্ডু থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর ভারতের বেঙ্গালুরু থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেছিলেন, যা তার জনপ্রিয়তাকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। সব মিলিয়ে তার সেই জনপ্রিয়তায় পরবর্তীতে তার রাজনৈতিক পুঁজি হয়ে ওঠে। আর এরপর গত 2022 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে তিনি নেপালের জাতীয় রাজনীতির একেবারে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। প্রথাগত বড় বড় রাজনৈতিক দলগুলোকে হারিয়ে তার এই জয় ছিল নেপালের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। সেই সময় মেয়র হিসেবে ডিজিটাল পারমিট এবং লাইভ কাউন্সিল মিটিংয়ের মতন সংস্কার এনে তিনি জেন জি প্রজন্মের মনে নিজের অবস্থান আরও শক্ত করেছিলেন। এর পরের ঘটনাটা আপনাদের অনেকের জানা। 2025 সালের সেপ্টেম্বরে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করলে নেপাল জুড়ে তীব্র জেন জি আন্দোলন শুরু হয়ে যায়। দুর্নীতি এবং বেকারত্বের বিরুদ্ধে ক্ষুব্ধ তরুণদের ওপর পুলিশ গুলি চালালে পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায়। সেই সময় বলেন্দ্র শাহ পরিবর্তনের অন্যতম প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছিল। আন্দোলনের তীব্র চাপে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন এবং তার সরকারের পতন ঘটে। আর এরপর 2026 সালের জাতীয় নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বলেন্দ্র শাহ। শপথ নেবার ঠিক আগে এই বলেন্দ্র নেপালের তরুণদের উদ্দেশ্যে একটি নতুন র্যাপ গান রিলিজ করেছিলেন, যার একটি লাইন ছিল আনডিভাইডেড নেপালি, দিস টাইম হিস্ট্রি ইজ বিং মেড, অর্থাৎ অখণ্ডিত নেপালি, এবার ইতিহাস তৈরি হচ্ছে। তবে ইতিহাস তৈরি করে ক্ষমতায় এলেও মাত্র 100 দিনের মাথায় আজ সেই জেন জি প্রজন্মের ক্ষোভের মুখে পড়েছেন বলেন্দ্র। সেদিনের সেই নায়ক আজ হয়ে উঠেছেন একেবারে খলনায়ক। আপনাদের জানিয়ে রাখি যে চলতি বছরের গত 4 জুলাই বলেন্দ্র শাহের সরকার তার মেয়াদের প্রথম 100 দিন পূর্ণ করেছে। আর এই 100 দিন পার হতেই নেপালের বুকে শুরু হয়ে গিয়েছে আসল নাটক। ক্ষমতায় আসার আগে এই বলেন্দ্র নেপালের দুর্নীতি মুক্তি এবং যুব সমাজের জন্য 100 দফা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এদিকে এই 4 জুলাই 100 দিন পূর্ণ হওয়ার পর জেন জি প্রজন্ম হিসেব কষে দেখে নিচ্ছে যে বলেন্দ্র শাহের দেওয়া প্রতিশ্রুতির বড় বড় সংস্কারগুলোর কোনোটি বাস্তবায়িত হয়নি। জানা যাচ্ছে যে গত এপ্রিল থেকে কাঠমান্ডু সহ নেপালের বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় 2600টি বস্তি একেবারে গুড়িয়ে দিয়েছে বলেন্দ্র শাহর সরকার।
প্রশাসনের হিসেবে এতে প্রায় 15,000 মানুষ গৃহহীন হয়ে হোল্ডিং সেন্টারে আশ্রয় নিতে বাধ্য হয়, যার ফলে ক্ষোভের আগুন একেবারে পঞ্জীভূত হতে থাকে। এই আবহে হোল্ডিং সেন্টারে আবার বন্যার জল ঢুকে পড়ায় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে আন্দোলন শুরু হলে আন্দোলনকারীদের ওপর আবার পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করে, যেখানে বেশ কয়েকজন আহত হয়। আর এরপরেই রাজধানী কাঠমান্ডু সহ নেপালের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, আন্দোলনের পক্ষে কথা বলায় কয়েকজন সমাজকর্মী, ছাত্র এবং সাংবাদিককেও গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার রাজধানীতে বিক্ষোভকারীদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, গরিবের ওপর অত্যাচার বন্ধ করো, মানবাধিকার রক্ষা করো এবং ভূমিহীনদের মাথা গোজার ঠাঁই দাও। অর্থাৎ যে জেন জি প্রজন্ম বলেন্দ্র শাহকে পুলিশি জুলুমের বিরুদ্ধে নায়ক ভাবত, আজ তারই নির্দেশে পুলিশ দমন পীড়ন চালাচ্ছে, আন্দোলন আরও দমন করার চেষ্টা করছে, আর যার ফলে আন্দোলন আরও হিংসাত্মক রূপ নিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বলেন্দ্রর ইস্তফার দাবিতে গত 3 দিনে প্রকাশ্য রাস্তায় গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছেন 3 জন যুবক। চিকিৎসাধীন অবস্থায় যাদের মধ্যে 2 জন ইতিমধ্যেই মারা গেছে, অন্য আরও 1 জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। আসলে গত 11 জুলাই পাসপোর্ট অফিসের বাইরে যাত্রী ধরার জন্য অপেক্ষা করছিলেন কাঠমান্ডুর জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ পটাও এর চালক 25 বছর বয়সী গণেশ নেপালি। ঠিক সেই সময় ট্রাফিক এবং মিউনিসিপ্যাল পুলিশ পার্কিং লঙ্ঘনের অভিযোগে তার মোটর সাইকেলের হুইল লক করে দেয়। পথ ফাইন এবং পুলিশের অনবরত মানসিক হেনস্থার শিকার হয়ে ক্ষোভে অপমানে ওই যুবক নিজের বাইক থেকে পেট্রোল বের করে গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ এবং স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে এলেও তাদের শরীর ততক্ষণে প্রায় 60% পুড়ে গেছে। তাকে দ্রুত কাঠমান্ডুর বীর হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত মারা যায় সে। আর গণেশ নেপালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশের যুব সমাজের দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভের আগুনে একেবারে ঘৃতাহুতি হয়। গত 12 এবং 13 জুলাই কাঠমান্ডুর সিংহ দরবার সেক্রেটারিয়েট এবং এর আশেপাশের এলাকায় বিক্ষোভ চলাকালীন আরও 2 জন আন্দোলনকারী তরুণ নিজেদের গায়ে পেট্রোল ঢেলে আত্মাহুতির চেষ্টা করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেই 2 জনের মধ্যে আরও 1 জনের মৃত্যু হয়। আর এই 3 আত্মাহুতির ঘটনা নেপালের সংসদ এবং রাজনীতিকে একেবারে নাড়িয়ে দিয়েছে। অথচ এই বলেন্দ্র শাহী 2023 সালে একজন নাগরিকের আত্মহননের পর লিখেছিলেন, এটি আত্মহত্যা নয়, রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। আজ ইতিহাসের কি নির্মম পরিহাস দেখুন। সেই বলেন্দ্র শাহর পদত্যাগের দাবিতে নেপালের রাজপথে যুবকদের আত্মবলিদান দিতে হচ্ছে। নেপালের বিরোধী দল নেপালি কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির নেতারা বলেন্দ্র সরকারকে নিষ্ঠুর এবং খুনি সরকার আখ্যা দিয়ে অবিলম্বে প্রধানমন্ত্রীর ইস্তফা দাবি করেছেন। আর এই তীব্র চাপের মুখে নেপাল সরকার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল গোবিন্দ থাপালিয়ার নেতৃত্বে একটি 5 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি শান্ত করতে নিহত ওই গণেশ নেপালির পরিবারকে আর্থিক সহায়তা, মেয়ের পড়াশোনার দায়িত্ব, এমনকি তার স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে কাঠমান্ডু প্রশাসন। কিন্তু তাতেও কিন্তু আন্দোলন থামেনি। জেন জি আন্দোলনকারীদের দাবি, এ সমস্ত মৃত্যু শুধু ব্যক্তিগত হতাশার ফল নয়, বরং বরেন্দ্র শাহ সরকারের ব্যর্থ অর্থনীতি এবং সাধারণ মানুষের নিপীড়নের বিরুদ্ধে এটি এক রাজনৈতিক আত্মবলিদান। বাস্তব রাজনীতি যে ওই ফেসবুক টিকটকের রিল থেকে আলাদা, সেটা কি এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন নেপালের ওই নতুন প্রজন্ম। যে বলেন্দ্র শাহ একসময় পরিবর্তনের প্রতীক ছিলেন, এখন তাকেই পুরনো ব্যবস্থার অংশ হিসেবে কটাক্ষ করা হচ্ছে। প্রশ্ন উঠছে, দেশবাসীর মনে আশা জাগিয়ে ক্ষমতায় এসে সম্পূর্ণ ব্যর্থ হলেন বলেন্দ্র। নিজের ব্যর্থতা ঢাকতেই কি এবার ওই ভারতের সঙ্গে সীমান্ত বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা করছেন নেপালের প্রধানমন্ত্রী? প্রাক্তন প্রধানমন্ত্রী ওলির মতোই কি দশা হতে চলেছে এইবার ওই বলেন্দ্রের? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নেপালের এই ঘটনা থেকে কি শিক্ষা নেবে ভারতের জেন জিরা? বলবো সে কথা, তবে ফিরছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।
ফেসবুকে দুর্নীতি বিরোধী বক্তব্য বা র‍্যাপ গেয়ে লাইক শেয়ার পাওয়া যতটা সহজ, লাখো লাখো বেকারের কর্মসংস্থান বা অর্থনৈতিক সমাধান করাটা ততটাই কঠিন। নেপালের জেন জি প্রজন্ম আজ এই বাস্তব রাজনীতির নির্মম সত্যটা একেবারে হাড়ে হাড়ে টের পাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যে নেতাকে গরিবের মসিহা আর অ্যাংরি ইয়াং ম্যান হিসেবে তুলে ধরা হয়েছিল ক্ষমতার চেয়ারে বসে, সেই ব্যবস্থার অংশ এখন তিনি। আর পুনর্বাসন ছাড়া 2600টি বস্তি উচ্ছেদ করে 15,000 মানুষকে গৃহহীন করে দেওয়ার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। যে সোশ্যাল মিডিয়ার জোরে ওলি সরকারের পতন ঘটিয়ে বলেন্দ্র শাহ ক্ষমতায় এসেছিলেন, আজ নিজের বিরুদ্ধে বিক্ষোভ দমাতে তারই প্রশাসন আন্দোলনকারীদের ফেসবুক লাইভ এবং টিকটকে নজরদারি চালাচ্ছে, গ্রেপ্তার করছে ছাত্র সাংবাদিকদের। অর্থাৎ যে দমনপীড়নের বিরুদ্ধে জেন জি একসময় লড়াই করেছিল, আজ দেখছে তার প্রিয় নায়কও সেই পুরনো ব্যবস্থারই চালক। নেপালের তরুণরা আজ বুঝতে পারছে যে সোশ্যাল মিডিয়ায় রিল দেখে আবেগপ্রবণ হয়ে নেতা নির্বাচন করাটা সহজ, কিন্তু রাষ্ট্র চালানো সম্পূর্ণ ভিন্ন এক দীর্ঘমেয়াদী খেলা। আর এই সংকট থেকে বাঁচতে নেপালের রাজনেতারা চিরকাল একটা সহজ ফর্মুলা ব্যবহার করে এসেছেন, আর সেটা হলো নিজেদের চেয়ার বাঁচাতে ভারত বিরোধিতার হাওয়া তোলা, যেমনটা পাকিস্তান বরাবর করে আসছে। ইতিহাসে ফিরলে দেখা যাচ্ছে যে 2008 সালে মাওবাদী নেতা পুষ্পকমল দাহাল ওরফে প্রচণ্ড যখন প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিল, তখন সেনাপ্রধানকে বরখাস্ত করা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে তার তীব্র বিরোধ তৈরি হয়। নিজের প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে প্রচণ্ড তখন অভিযোগ তুলেছিলেন যে নেপালের সেনাবাহিনী এবং রাষ্ট্রপতিকে আসলে ভারত পরিচালনা করছে। নিজের বক্তব্যের সপক্ষে সেই সময় তিনি কাঠমান্ডুর রাজপথে ভারত বিরোধী তীব্র আন্দোলন শুরু করেছিলেন। শেষ পর্যন্ত শাসন কাজে ব্যর্থ হয়ে পদত্যাগ করলেও তিনি নিজেকে ভারতীয় আধিপত্যবাদের শিকার হিসেবে প্রমাণ করতে চেয়েছিলেন। এরপর 2015 সালে নেপালে নতুন সংবিধান ঘোষণার পর স্বদেশী আন্দোলনের জেরে ভারত নেপাল সীমান্তে পণ্য চলাচল ব্যাহত হয়েছিল। তৈরি হয়েছিল তীব্র জ্বালানি সংকট। তৎকালীন নেতা কেপি শর্মা ওলি একে ভারতের অঘোষিত অর্থনৈতিক অবরোধ বলে আবার প্রচার চালিয়েছিলেন। এই ভারত বিরোধী আবেগকে পুঁজি করেই তিনি নিজেকে জাতীয়তাবাদী নেতা হিসেবে প্রতিষ্ঠা করে প্রধানমন্ত্রীও হয়েছিল। 2020 সালেও ওলি একই চাল চালেন। তখন তার নিজের দল নেপাল কমিউনিস্ট পার্টির ভেতরে কোন দল একেবারে চরম রূপ নিয়েছে। প্রচণ্ড সহ শীর্ষ নেতারা তার পদত্যাগ দাবি করছেন। সরকার পতনের মুখে দাঁড়িয়ে নিজের চেয়ার বাঁচাতে ওলি তড়িঘড়ি সংবিধানের সংশোধন এনে দেশের নতুন একটা মানচিত্র পাশ করান। ভারতের উত্তরাখণ্ডের অন্তর্গত কালাপানি, লিপু লেক এবং লিম্পিয়াধুরা অঞ্চলকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়। জাতীয়তাবাদীর এই আবেগে সমস্ত রাজনৈতিক দল তখন ওই অলির মানচিত্রকে সমর্থন করতে বাধ্য হয় এবং তার পদত্যাগের দাবি তখনকার মতন একেবারে পুরো ধামাচাপা পড়ে যায়। ঠিক তেমনভাবে এই মুহূর্তে বলেন্দ্র শাহ কি ভেবেছিলেন ভারতের দিকে আঙুল তুললে এই কাঠমান্ডুর বস্তিবাসীদের ওই কান্না আর বেকার যুবকদের আর্তনাদ একেবারে ঢাকা পড়ে যাবে? গত মে মাসের শেষে যখন বস্তি উচ্ছেদ নিয়ে ক্ষোভ জমছে, ঠিক তখনই প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ নেপালের সংসদে দাঁড়িয়ে দাবি করেন যে ভারত যেমন নেপালের জমি দখল করেছে, তেমনি নেপালও নাকি ভারতীয় সীমান্ত এলাকা দখল করে রেখেছে, যদিও এর কোনো নির্দিষ্ট প্রমাণ তিনি দিতে পারেননি। এই সমস্যা মেটাতে তিনি যুক্তরাজ্য এবং চীনকে থার্ড পার্টি হিসেবে জড়ানোর প্রস্তাবও দিয়েছেন। দাবি করেছেন যে নেপাল তাদের সাহায্য চেয়েছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এটি ছিল আন্তর্জাতিক মঞ্চে ভারতের গায়ে কাদা ছেটানোর একটা পরিকল্পিত চেষ্টা। তবে নয়াদিল্লিও এর জবাবে কড়া বার্তা দিয়ে সাফ জানিয়ে দেয় যে কালাপানি বা লিপুলেখের মতন সীমান্ত সমস্যাগুলো একান্তই দ্বিপাক্ষিক বিষয়। এখানে চীন বা ব্রিটেনের মতন কোনো তৃতীয় পক্ষের নাক গলানোর অধিকার বা সুযোগ নেই। একতরফাভাবে সীমান্তকে আন্তর্জাতিক পর্যায়ে তোলার এই চেষ্টা ভারত কখনোই মেনে নেবে না।
লিপুলেক, লিম্পিয়াধুরা এবং কালাপানিকে ঘিরে উত্তেজনা আরও বাড়ে যখন ভারত এবং চীন চলতি বছরেই লিপুলেক রুট দিয়ে কৈলাস মানস সরোবর যাত্রা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়। এর প্রতিবাদে বলেন্দ্র শাহর সরকার মার্চ মাসে দুই দেশকেই কূটনৈতিক নোট পাঠিয়ে জানায় বিতর্কিত এই অঞ্চল নেপালের অংশ এবং কাঠমান্ডুর সঙ্গে আলোচনা ছাড়া সেখানে কোনো কার্যক্রম গ্রহণযোগ্য নয়। গত ৩রা মে নেপালের বিদেশ মন্ত্রক ভারতীয় তীর্থযাত্রীদের এই রুট ব্যবহার না করার আহ্বান জানালে ভারতের বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দেয় যে ১৯৫৪ সাল থেকেই এই রুট ব্যবহৃত হয়ে আসছে এবং নেপালের একতরফা দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু প্রশ্ন হচ্ছে, বলেন্দ্র শাহ কেন এই কূটনৈতিক ঝুঁকি নিলেন? ক্ষমতায় এসেই তিনি ভারতকে কেন এক অদ্ভুত অবহেলা দেখাতে শুরু করেন? যেখানে নেপালের যে কোনো নতুন প্রধানমন্ত্রী প্রথা মেনেই প্রথমেই ভারত সফরে যান, সেখানে বলেন্দ্র শাহ কেন ঘোষণা করলেন যে তিনি প্রথম ১ বছর কোনো বিদেশ সফরেই যাবেন না? এমনকি ভারতের রাষ্ট্রদূতের সঙ্গেও একান্ত বৈঠক করতেও তিনি রাজি হলেন না। আসলে তিনি তার ফেসবুক এবং টিকটকের জেন জি ভোটারদের বোঝাতে চেয়েছিলেন যে তিনি ভারতের সামনে মাথা নত না করা এক কঠোর জাতীয়তাবাদী নেতা। কিন্তু ক্ষমতার টিকটক রিল আর বাস্তব রাজনীতির দাবা খেলার মধ্যে যে আকাশ পাতাল একটা পার্থক্য রয়েছে, সেটা বলেন্দ্র শাহ বুঝতে কিন্তু ভুল করেছিলেন। যে অন্ধ জাতীয়তাবাদের তাস খেলে নেপালের পুরনো নেতারা বছরের পর বছর পার পেয়ে গেছেন, 2026 সালে এই সচেতন জেন জি প্রজন্মকে সেই আফিম খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা গেল না। 11ই জুলাই রাইডার গণেশ নেপালের আত্মাহুতির পর তরুণ সমাজ বুঝিয়ে দিল যে তারা কোনো কাল্পনিক সীমান্ত যুদ্ধ বা ফাঁকা ভারত বিরোধী স্লোগান চায় না। তারা চায় মাথা গোজার ঠাঁই, নিরাপদ ভবিষ্যৎ আর সম্মানজনক কর্মসংস্থান। বলেন্দ্র শাহর উগ্র জাতীয়তাবাদের বেলুন তাই ওই জেন জির বাস্তব চাহিদার সূঁচ ফুটে একেবারে মুহূর্তের মধ্যেই চুপসে গেছে। বিশ্লেষকদের মতে এই ৩ যুবকের আত্মহননই নেপালের প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে। এটি তার অস্তিত্ব রক্ষার লড়াই, কারণ রাজনীতিতে হারিয়ে যাওয়া বিশ্বাস সহজে কিন্তু ফেরে না। তাছাড়া বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের মতন গুরুত্বপূর্ণ প্রতিবেশীকে চটিয়ে এবং দেশের ভেতরে যুব সমাজকে হারিয়ে বলেন্দ্র শাহ এখন চরম কোণঠাসা। ক্ষমতার বাস্তব রাজনীতি যে ফেসবুক আর টিকটকের রিল থেকে কতটা আলাদা তা তিনি প্রতি মুহূর্তে এখন টের পাচ্ছেন। যে সোশ্যাল মিডিয়ার জোয়ারে ভেসে তিনি সিংহাসনে বসেছিলেন, আজ সেখানেই তার পদত্যাগের হ্যাশট্যাগ ট্রেন্ড চলছে। এ যেন ইতিহাসের এক নির্মম বৃত্ত সম্পূর্ণ হচ্ছে কাঠমান্ডুর রাজপথে। যে তরুণদের কাঁধে ভর দিয়ে এই বলেন্দ্র নিজেকে পরিবর্তনের প্রতীক হিসেবে তুলে ধরেছিলেন, আজ সেই তরুণদের রক্তেই তার হাত লাল। বলেন্দ্র শাহ কি পারবেন তার এই হারানো বিশ্বাস ফিরে পেতে, নাকি দক্ষিণ এশিয়ায় আরও একটি পপুলিস্ট নেতার মতন তারও পতন ঘটবে? আর এর থেকে কি শিক্ষা নেবে ভারতের জেনজিরা? এর উত্তর হয়তো সময় দেবে। আজ এ পর্যন্তই। নমস্কার।